কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে মাঠ প্রতিবেদন এবং কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। আমাদের দেশে শীতকালীন সবজির মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি। ফুলকপি এবং বাঁধাকপির প্রধান অনিষ্টকারী পোকা হচ্ছে লেদা পোকা। এই পোকার আক্রমণে ফুলকপি বাঁধাকপির পাতা ঝাঁঝরা হয়ে যায় এবং আক্রমণ বেশি হলে জমির শতভাগ ফসল নষ্ট করে দেয়। কীটনাশক ব্যবহার করেও যা দমন করা সম্ভব নয়। ফুলকপি এবং বাঁধাকপি এই লেদা পোকার দমনে সাম্প্রতিক বছরের পরিবেশসম্মত আইপিএম পদ্ধতি হচ্ছে স্প্যাডোলিওর ফেরোমেন। প্রতি 6% জমির জন্য একটি স্প্যাডোলিয়ার টোপ ব্যবহার করতে হবে, যা জমিতে 60 দিন পর্যন্ত কার্যকর থাকবে। প্লাস্টিকের বয়মের ত্রিকোণ আকারে কাটা অংশের মাঝ বরাবর তার দিয়ে ফেরোমেন লিওরটি ঝুলিয়ে দিতে হবে এবং বয়মের ভিতরে কাটা অংশ পর্যন্ত সাবান মিশ্রিত পানি দিতে হবে। তারপর গাছের সমউচ্চতায় ফেরোমেন ফাঁদটি দুটি খুঁটির সাহায্যে শক্তভাবে বেঁধে দিতে হবে। পরবর্তীতে গাছের উচ্চতা বাড়ার সাথে সাথে ফেরোমেন ফাঁদটি উচ্চতাও বাড়াতে হবে এবং প্রতি 2 থেকে 5 দিন অন্তর অন্তর সাবান মিশ্রিত পানি পরিবর্তন করতে হবে। ফুলকপিতে আমাদের মনে করো পোকা, এই ধরনের পোকা হয় যে জাপ পোকা বা লেদা পোকা, এরা করে ধ্বংস করে ফুলকপি। তাতে দেখা গেলো যে আমরা আগে অন্যান্য তরল ধরনের জাতীয় ওষুধ ব্যবহার করতাম। ওই ওষুধে প্রায় আমাদের দেখা গেলো যে 1200-1300 বা 1500 টাকা খরচ পড়তো। এখন 1 বছর থেকে মনে করো যে আমরা যে ফেরাউন ব্যবহার করতেছি, এই ফেরাউনে অনেক উপকার আমরা পাইতেছি। ফেরাউনে প্রায় খরচও কম, কিন্তু কাজ বৃদ্ধি হয়। আমি আজকে 10 বছর থেকে 10 বিঘা জমির মধ্যে পাতাকপি এবং ফুলকপি চাষ করতেছি। এতে আমার লেদা পোকা, অন্যান্য জাপ পোকা ধরতেছে। এতে আমার অনেক 5,000 টাকার ঊর্ধ্বে আমার খরচ হয়ে যায়। আর এই 2 বছর থেকে আমি ফেরোমন ব্যবহার করার পরে
আমার খরচও কম হচ্ছে, আমার অনেক লাভ হচ্ছে। এখন আমার শারীরিক কোনো সমস্যা হইতেছে না। ফসলের রোগ এবং পোকামাকড় দমন করে ফসলের ভালো ফলন পেতে আমাদের দেশের কৃষকেরা বালাইনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু তারা তাদের নিজের অগোচরে প্রয়োজনে বেশি বালাইনাশক ব্যবহার করে থাকেন। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়, তেমনি বালাইনাশক ব্যবহারে কৃষক ভাইদের খরচও বেড়ে যায়। কিভাবে কম বালাইনাশক ব্যবহার করে ফসলের ভালো ফলন এবং পরিবেশের সুরক্ষা করা যায় এ বিষয়ে বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। আমাদের দেশে আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি। এই বালাইনাশক সিনথেটিক কেমিক্যালস, এটা আমাদের পরিবেশ দূষণ করতেছে। আমরা এই পেস্টিসাইডগুলো যাচ্ছেতে ব্যবহার করতেছি। আমাদের কৃষকদের উচিত এই পেস্টিসাইডগুলো জুডিশিয়াল অ্যাপ্লিকেশন করা উচিত। এবং এই পেস্টিসাইড আমরা শস্য উৎপাদনে ব্যবহার করে পেস্ট বা বালাই দমন করছি, কিন্তু এর সাইড এফেক্টে প্রচুর হয়েছে। আমাদের পানি দূষণ করতেছে, মাটি দূষণ করতেছে। এই দূষণের ফলে আমাদের জমিতে যদি এই পানি দিয়ে সেচ দেওয়া হয়, তাইলে আমাদের ফসলের উপরে যেমন প্রভাব পড়ে এবং ফুড চেইনের উপর প্রভাব বিস্তার করে। অনেক সময় দেখা যায় যে এই পেস্টিসাইডগুলো শরীরে ঢোকার পরে বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে, যেমন আমাদের অনেক সময় আমরা অনেক রোগ ক্যান্সার হচ্ছে, এবং যার ফলে আমাদের অনেক হেলথ সম্পন্ন যেমন ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সমস্যা হচ্ছে। আমাদের দেশের ফার্মারদের আসলে উচিত যে কোনো পেস্টিসাইড কেনার পূর্বে পেস্টিসাইড বোতলের গায়ে যে লেবেলটা আছে এটা ভালোভাবে পড়া উচিত, এবং এই পেস্টিসাইডের লেবেলের উপরে যে সক্রিয় উপাদান এবং প্রয়োগ মাত্রা এটা নির্ধারণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমাদের দেশের কৃষকরা এই প্রয়োগ মাত্রাটা ঠিকমতো প্রয়োগ করে না। তারা মনে করে যে যদি একাধিকবার পেস্টিসাইড দেওয়া হয় তাইলে পেস্ট বেশি দমন হয়, কিন্তু আসলে রিপিটেডলি পেস্টিসাইড দমন করার ফলে আমাদের ক্রপ থেকে শুরু করে পরিবেশ দূষিত হচ্ছে। মাটির অনেক মাইক্রো অর্গানিজম আছে, সেগুলো মারা যাচ্ছে। যেমন আমরা আর্থমের কথা বলতে পারি, হ্যাঁ, যেগুলো এই কীটনাশক ব্যবহার করলে এখন আর্থম কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। আর্থম আমরা জানি প্রকৃতির নাঙ্গল। প্রত্যেকটা পেস্টিসাইডের একটি সময়কাল আছে, সেই সময়কালটা মেনে আমাদের ব্যবহার করতে হবে। দেখা যায় যে আমাদের সময় ফার্মার সকালে পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করে বিকালে দিয়ে আসে বাজারে, এটা কিন্তু ঠিক না। পেস্টিসাইড দেওয়ার পরে তার রেসিডুয়াল, প্রত্যেকটা পেস্টের রেসিডুয়াল ইফেক্টের একটা সময় আছে, সেটা আমাদের মানতে হবে, কমপক্ষে 1 সপ্তাহ মানতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সম্পদ একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণে অবদান রাখছে, কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনেও দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। গত 2010-2011 অর্থ বছরে বাংলাদেশ 54,890 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করে 3,572 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। প্রায় 6 লক্ষ লোকের জীবন জীবিকা এর চাষের সাথে সম্পৃক্ত। স্বাদুপানের জন্য গলদা চিংড়ি উপযুক্ত। গলদা চিংড়ি উৎপাদনে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রথম চাষ করে ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি, তারপরে বাড়ি একটা পাকা ঘর করেছি। 50 শতক জমি আমার আব্বা দেওয়ার পরে আমি এই চাষ করতেছি। চাষ করার পরে আমি যে খুব লাভবান আছি এতে। আমার ছেলেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এই বছর, আর মেয়েরা আইএ পড়তেছে সিঙ্গাড়ি কলেজে। এই প্রকল্পের উদ্দেশ্য হল সাতক্ষীরা জেলার ইল্লারচরে একটি গলদা চিংড়ি প্রদর্শনী খামার কাম প্রশিক্ষণ কেন্দ্র এবং গোপালগঞ্জ, বরিশাল জেলা ও খুলনা জেলায় 3টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। মৎস্য অধিদপ্তরের আওতাধীন উৎপাদন খামারে বিদ্যমান 20টি ক্ষুদ্র হ্যাচারি ও নার্সারি সংস্কার এবং উৎপাদনক্ষম করা, 10টি ক্ষুদ্র প্রদর্শনী হ্যাচারি ও নার্সারি স্থাপন, সকল জেলার নির্বাচিত উপজেলাগুলোতে প্রদর্শনী নার্সারি পুকুর স্থাপন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের চিংড়ি হ্যাচারি ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান, গলদা চিংড়ির একক ও মিশ্র চাষ, গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনা, ধান খেতে চিংড়ি চাষ বিষয়ে
প্রায় 46,200 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন, নিরাপদ গলদা চিংড়ি চাষ, মানসম্পন্ন চিংড়ি উৎপাদন ও হ্যাচারিতে পুনঃ উৎপাদন বৃদ্ধি, নির্বাচিত সরকারি ও বেসরকারি খামারে মানসম্পন্ন মাছ চিংড়ি উৎপাদন। প্রাথমিক অবস্থায় তারা কোনো লাভ করতে পারতেছিল না, এর পরিপ্রেক্ষিতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তখন আমরা ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে এখানে একটা গ্রুপ তৈরি করি এবং ওয়ার্ল্ড ফিশ এবং আমরা এদেরকে প্রশিক্ষণ দিই এবং সেই প্রশিক্ষণ অনুযায়ী তারা এখানে মাছ চাষ করে। প্রকল্পের আওতায় প্রথমে 7টি বিভাগে 7টি কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, অডিও ভিডিও, টেলিভিশন প্রোগ্রাম, নাইট্রোফিউরিয়ান ও ক্লোরামফেরিকল ও অন্যান্য সচেতনতামূলক সভার মাধ্যমে এ প্রকল্পের কার্যক্রম এবং গলদা চিংড়ি চাষ সম্প্রসারিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে গৃহীত হয়েছে বেশ কিছু কার্যক্রম। এখানে এটা উপকূলীয় এলাকাতে যেমন বাগদা চিংড়ি চাষ হচ্ছে, অনুরূপভাবে এখানে গলদা চিংড়িরও চাষ হচ্ছে এবং ব্যাপকভাবে এই চাষ দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। এই প্রেক্ষিতে এটা এখানে পর্যাপ্ত পরিমাণে গলদার পিএলের চাহিদা আছে। সুতরাং এখানে যদি গলদা চিংড়ি পিএল উৎপাদিত হয় তাহলে মানুষের এই চাহিদা অনেকাংশে মেটাতে সক্ষম হবে এই হ্যাচারি থেকে। গলদা চিংড়ি হ্যাচারি ও নার্সারি স্থাপন। বাংলাদেশের যে সকল অঞ্চলে জোয়ার ভাটা হয় সেখানকার নদী ও খাড়ি এলাকা থেকে প্রাকৃতিক পরিবেশের গলদা চিংড়ির সংগ্রহ করা হয়, কিন্তু জলজ পরিবেশের অবক্ষয় ঘটায় প্রাকৃতিক উৎস থেকে পোনার প্রাপ্যতা অনেক কমে গেছে। সেজন্য গলদা চিংড়ির হ্যাচারি স্থাপন জরুরি হয়ে পড়েছে। সে প্রেক্ষিতে এ প্রকল্পের আওতায় 7 বিভাগে 30টি হ্যাচারিতে 50 লক্ষ পোস্ট লার্ভা এবং 5 লক্ষ জুভেনাইল উৎপাদনের কার্যক্রম চলমান আছে। এছাড়া বেসরকারি হ্যাচারিতে উন্নত মা চিংড়ির প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে 30টি সরকারি খামারে গলদা চিংড়ির ব্রুড ব্যাংক প্রতিষ্ঠার কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম গ্রহণের ফলে সারা দেশে স্বাদু পানির চিংড়ি চাষে ব্যাপক সাড়া পড়েছে। প্রায় 65,000 হেক্টর উপকূলীয় অঞ্চলে জমিতে গলদা চিংড়ি চাষ হয়ে থাকে। এতে প্রায় সারা বছরে 80 থেকে 100 কোটি গলদা চিংড়ির পোনার প্রয়োজন হয়। আগে এই সম্পূর্ণ পোনাই প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা হতো। তো গবেষণায় গেছে জানা, ধরতে গিয়ে একটি চিংড়ির পোনা 200 মরে অন্য পোনা। তাই সরকার করেছে মানা, নদীর পোনা ধরা যাবে না, জীবজগতের বৈচিত্র্য আর ভবিষ্যতের দিক চেয়ে। এ সমস্ত কারণেই বর্তমান সরকার এই স্বাদু পানি চিংড়ি চাষ প্রকল্পের আওতায় যাতে হ্যাচারিতে গুণগত মানের পোনা উৎপাদন করে চাষিদেরকে সরবরাহ করা যায়, এ লক্ষ্যেই আসলে এই প্রকল্পটির আওতায় এই হ্যাচারি স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 10টি, পরবর্তীতে 10টি, মোট 20টি হ্যাচারি বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে। ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্পের আওতায় যে 20টি পুরাতন হ্যাচারি সংস্কার করে সচল করা হবে এবং নতুন 10টি হ্যাচারি তৈরি করা হবে, তাতে গলদা চিংড়ির পোনা উৎপাদনের জন্য উন্নত মানের গলদা চিংড়ির ব্রুড উৎপাদন করা হবে। এভাবে ব্রুড গলদার সহজ প্রাপ্যতা গলদা পোনা উৎপাদন ও চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিংড়ি উৎপাদন ও এর বাজারজাতকরণ, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে এর বিপণনের ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বিস্তৃত হবে। সেজন্য বাংলাদেশের চিংড়ি বিশ্ববাজারে গ্রহণযোগ্য করার স্বার্থে সরকার এই সেক্টরের ওপর যথেষ্ট নজর দিয়ে এর উপর একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক চাহিদা মোতাবেক চিংড়ি উৎপাদন বৃদ্ধিরও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভোক্তাদের প্রতিনিধিবৃন্দ চিংড়ি চাষ কার্যক্রম পর্যবেক্ষণ করে ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশের চিংড়ি রপ্তানি ক্ষেত্রে বাধ্যতামূলক শতকরা 20% পরীক্ষাকরণের বাধ্যবাধকতার অবসান হয়েছে। নিঃসন্দেহে এটি দেশের জন্য একটি অনন্য সাফল্য। বাংলাদেশের চিংড়ি একদিন বিশ্বের গোটা বাজার দখল করবে
সেটাই আমাদের প্রত্যাশা। দেখছিলেন গলদা চিংড়ি চাষ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠানের সুন্দর ও সমৃদ্ধির জন্য আপনাদের মতামত একান্তভাবে জরুরি। আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের বাংলার কৃষি অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের